ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি বিষয়ের 2 নম্বর লেসনের একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে ফ্যাবেল। আর লিখেছেন রাল্ফ ওয়াল্ডো এমারসন। এই রাল্ফ ওয়াল্ডো এমারসন 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন 1882 খ্রিস্টাব্দে। তো এই রাল্ফ ওয়াল্ডো এমারসন সম্পর্কে আমরা একটু জেনে নিই। রাল্ফ ওয়াল্ডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। রাল্ফ ওয়াল্ডো এমারসন ছিলেন একজন আমেরিকান রচনাবিদ এবং একজন বক্তা এবং একজন কবি। অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে বক্তা, অর্থাৎ কেন বক্তা বলা হলো রাল্ফ ওয়াল্ডো এমারসন? আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু বক্তৃতা প্রদান করেছিলেন আর কি। তো তৎকালীন সময়ের তাকে শ্রেষ্ঠ বক্তাদের মধ্যে একজন বলা যেতেই পারে। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তার যে বিখ্যাত কবিতাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কনকর্ড হিম এবং আরেকটি হচ্ছে ব্রহ্মা। এই রাল্ফ ওয়াল্ডো এমারসন আমেরিকায় যে একটা মুভমেন্ট, অর্থাৎ লিটারেরি মুভমেন্ট পরিচালনা করেছিলেন, সেই লিটারেরি মুভমেন্টটার নাম হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্ট। এই ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্টের মূল যে পথপ্রদর্শক ছিলেন তিনি ছিলেন রাল্ফ ওয়াল্ডো এমারসন এবং এর সঙ্গে আরেকজন সহযোগী ছিল, সেটা হচ্ছে হেনরি ডেভিড থরো। এই দুজনে মিলে কিন্তু এই মুভমেন্টটাকে পরিচালনা করছেন। মুভমেন্টটার নাম হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্ট এবং এদেরকে বলা হচ্ছে, অর্থাৎ এই যারা ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্টের সঙ্গে জড়িত ছিল তারাকে কিন্তু ট্রান্সেন্ডেন্টালিস্ট বলা হচ্ছে। মুভমেন্টটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম টার্মটা আর কি। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে বা সামাজিক যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোই কিন্তু শ্রেষ্ঠ নয়। তাহলে এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে? এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা ঘটেছিল সাহিত্যর ক্ষেত্রে, এই আন্দোলনটা ঘটেছিল দর্শনের ক্ষেত্রে, এই আন্দোলনটা ঘটেছিল মানে লিটারেরি ক্ষেত্রে এক কথায়। তাহলে এই আন্দোলনের যে মূল বক্তব্য সেটা হচ্ছে সেলফ রিলায়েন্স, অর্থাৎ আত্মনির্ভরতা। কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন এবং হেনরি ডেভিড থরো এনারা মনে করেন যে কোনো প্রতিষ্ঠান বা কোনো ধর্মীয় উপাসনালয় দ্বারা যে সমস্ত আইন নিয়ম কানুনগুলো শেখানো হয় সেগুলোই সর্বশ্রেষ্ঠ নয়। সমাজ যে সমস্ত নিয়ম বিধি তৈরি করে সেগুলোই সর্বশ্রেষ্ঠ নয়, কারণ প্রত্যেকটা মানুষ নিজের যে বিবেক রয়েছে নিজেই বিচার বিবেচনা করতে পারে। অর্থাৎ একজন মানুষ নিজের উপরেই নির্ভর করবে, একজন মানুষ অন্যের উপরে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করে জীবনযাপন করবে না। এর পাশাপাশি এই মুভমেন্টের আরেকটা বিষয় হচ্ছে যে প্রকৃতির মধ্যে ঈশ্বর কিন্তু বিরাজমান। অর্থাৎ এখানে মূল কথাটা বলতে চাচ্ছে যে ঈশ্বর প্রত্যেকটা ব্যক্তির আত্মায় বসবাস করে, সুতরাং কোনো প্রতিষ্ঠানে ঈশ্বরকে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আত্মার বাইরে কোনো ঈশ্বর নেই, যার জন্য নিজের উপরে অধিক গুরুত্ব আরোপ করার কথা বলেছেন। তো এইভাবে এই ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্টটা পরিচালনা করা হয় এবং এই রাল্ফ ওয়াল্ডো এমারসনকেই মূলত বলা হয় দ্য লিডার অফ ট্রান্সেন্ডেন্টালিজম। এরপরে আমরা কবিতাটা সম্পর্কে যে কয়েকটা লাইন লেখা আছে সেগুলো পড়ে নিই। দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কবিতাটি স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে যে কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে, তার বর্ণনা দেয়। The squirrel points out that in this world, every being, living or non-living, big or small, have their individual reason for existence. স্কোরেল এখানে যুক্তি তুলে ধরছেন কি যে এই জগতে মৃত বা জীবিত, ছোট বা বড়, যা কিছুই রয়েছে প্রত্যেকটা জিনিসের বসবাসের একটা নির্দিষ্ট কারণ রয়েছে। অর্থাৎ ঈশ্বর যে সৃষ্টি করে রেখেছেন তার পিছনে কিন্তু একটা নিশ্চিত কারণ আছে। তাহলে এবারে আমরা জানবো ফ্যাবেল, এই যে নামকরণটা করা হয়েছে, এই ফ্যাবেলটা আসলে কি জিনিস? ফ্যাবেল হচ্ছে কি যে এটা একটা ছোট কবিতা, একটা গল্প বা গল্পমূলক কবিতা, যেখানে বিভিন্ন প্রাণীরা চরিত্র হিসেবে থাকবে এবং এই গল্পের শেষে বা কবিতার শেষে আমরা দেখতে পাবো যে একটা মোরাল লেসন থাকবে, অর্থাৎ শিক্ষণীয় বিষয় থাকবে। তো এই ফ্যাবেলের সূচনা হয়েছিল আমরা বলতে পারি যে ঈশপের হাত ধরে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর দিকে ঈশপ কিছু গল্প লিখেছিল যেখানে চরিত্র ছিল বিভিন্ন প্রাণী। যেমন আমরা পড়েছি যে
টর্টোজ অ্যান্ড হিয়ার। তো এইরকম গল্পগুলো, অর্থাৎ এই যে গল্পের বৈশিষ্ট্যটা যদি দেখি আমরা, তাহলে কিন্তু বা কবিতার বৈশিষ্ট্যটা দেখি, এক কথাই বলতে গেলে ফেবেলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা যদি দেখি, তো আমরা কি কি পেতে পারি। আমরা অবশ্যই সেখানে পাবো যে কিছু অ্যানিমাল ক্যারেক্টার রয়েছে বা নন লিভিং ক্যারেক্টার রয়েছে, এবং তারা কি করতে পারছে, দে ক্যান বিহেভ লাইক হিউম্যান বিং, তারা মানুষের মতো আচরণ করতে পারছে। দে ক্যান টক লাইক হিউম্যান বিং, তারা মানুষের মতো কথা বলতে পারছে। তাহলে তাদের যে বিহেভিয়ার গুলো দেখতে পাবো, সবগুলো কিন্তু মানুষের মতোই, অর্থাৎ একজন মানুষ যেভাবে কথা বলে ঠিক সেইভাবে কিন্তু তারাও কথা বলবে। কিন্তু প্রত্যেকটা ফেবেলের শেষে একটা নীতিকতার বা নৈতিকতার শিক্ষা কিন্তু আমরা দেখতে পাবো। এবারে আমরা মূল কবিতায় চলে যাব এবং কবিতাটা সম্পর্কে আলোচনা করব। প্রথম লাইনে দেখতে পাচ্ছি লেখা আছে স্পষ্টভাবে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালের মধ্যে ঝগড়া হয়েছিল। তাহলে কার সঙ্গে কার ঝগড়া হয়েছিল? পর্বতের সঙ্গে কাঠবিড়ালের ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হচ্ছে? ফর্মার কথাটার অর্থ হচ্ছে আগের জন। তাহলে এই কবিতাতে আগে কে রয়েছে? আমরা উপরে যে লাইনটা পড়লাম, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কোয়ারেল, সে লাইনে দেখতে পাচ্ছি যে আগের জন হচ্ছে পর্বত, এবং পরের জন হচ্ছে স্কুরেল। তাহলে এখানে তৃতীয় লাইনে যে বলা হয়েছে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ, তাহলে ফর্মার বলতে কাকে বোঝানো হলো? আগের জনকে, মানে মাউন্টেনকে। তাহলে মাউন্টেন পরের জনকে মানে স্কুরিয়ালকে বলছে লিটিল প্রিগ, মানে তুচ্ছ নীতিবাজ বা নীতিবাগিস। তাহলে কেন তুচ্ছ নীতিবাজ বলা হচ্ছে? এক কথায় তাদেরকে তুচ্ছ নীতিবাজ বলা হয় যারা নিজেকে নৈতিকভাবে সঠিক বলে সমাজে জাহির করার চেষ্টা করে। বান রিপ্লাইড, এখানে বান কে? তাহলে বান, এখানে বান বলতে বোঝানো হয়েছে স্কুইরেলকে। তাহলে বান রিপ্লাইড, বান জবাব দিল, অর্থাৎ স্কুইরেল জবাব দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে বড়, তোমার বিশাল আকৃতির চেহারা রয়েছে, এই বিষয়ে আমার কোনো ডাউট নেই, আমার কোনো সন্দেহ নেই। বাট অল sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. বলা হচ্ছে যে, কি বলা হচ্ছে এখানে? অল সর্টস অফ থিংস, সব ধরনের জিনিস নিয়ে, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, এই সমস্ত কিছুকে একত্রিত করলে বলছে মাস্ট বি টেকেন ইন টুগেদার, এগুলোকে একত্রিত করে তবে কি হচ্ছে, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি হচ্ছে, অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটা গ্লোব, একটা স্ফিয়ার তৈরি হচ্ছে, একটা মানে গ্লোব তৈরি হচ্ছে আর কি, পরিবেশ তৈরি হচ্ছে। তো বলা হচ্ছে যে এইখানে যে 12টি মাসে যে আবহাওয়া, একটা পরিবেশে যে আবহাওয়া, এই সমস্ত আবহাওয়ায় কিন্তু তোমাকে সহ্য করতে হয়, কিন্তু আমাকে এই সমস্ত আবহাওয়ার সম্মুখীন হতে হয় না। অর্থাৎ 12টা মাসে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত যা কিছুই হোক না কেন তোমাকে সহ্য করতে হয়, কিন্তু এত জ্বালা যন্ত্রণা তো আমাকে সহ্য করতে হয় না। তাহলে হে, তুমি এত বড় হয়ে বিশাল চেহারা বিশিষ্ট হয়ে তোমার কি লাভ হয়েছে হে? And I think it no disgrace to occupy my place. And I think it no disgrace, এবং আমি, বলছে আমি এটাকে অপমানজনক মনে করি না। কোনটাকে? টু অকিউপাই মাই প্লেস, আমার যে জায়গাটা দখল করে রয়েছে এই পৃথিবীতে, এই জায়গা দখল করে থাকাটাকে আমি কোনোভাবেই অপমানজনক মনে করছি না। কেন? বলা হচ্ছে যে তোমার চেহারা বিশাল বড়, তোমার আকৃতি বিশাল বড়, ঈশ্বর তোমাকে বিশাল আকৃতি দিয়ে তৈরি করেছে, সুতরাং তুমি বিশাল জায়গা জুড়ে অবস্থান করেছো, আমাকে ছোট্ট একটু আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে, আমার আকৃতি ছোট, আমি অল্প জায়গায় দখল করে থাকি, এতে আমার কোনো অপমান বোধ করার কোনো কিছু নাই। ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, ইউ আর নট সো স্মল এজ আই, বলছে আমি তোমার মতো যদিও বড় নয়, অর্থাৎ ঈশ্বর তোমাকে বিশাল চেহারা দিয়ে তৈরি করেছে ঠিকই, তোমার মতো আমি বড় নয় ঠিকই,
কিন্তু তুমি আমার মতো ছোট ও নও। অর্থাৎ ঈশ্বর যেইভাবে আমাকে একটা ছোট্ট শেপ দিয়ে, ছোট্ট আকৃতি দিয়ে তৈরি করেছে, এই আকৃতি কিন্তু তোমার নাই। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার অর্ধেক চঞ্চল নও। অর্থাৎ আমার মধ্যে যে প্রাণবন্ততার ভাব রয়েছে, এনার্জেটিক একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ার কিন্তু তোমার মধ্যে নাই। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে চলাফেরা করতে পারি, কিন্তু এই ক্ষমতাটা তোমার মধ্যে নেই। তাহলে স্কোয়ারেল বলছে আমি চলাফেরা করতে পারি, আমার মধ্যে এনার্জেটিক একটা পাওয়ার রয়েছে, আমার শারীরিক সক্ষমতা রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, কিন্তু এই ক্ষমতাটা তোমার নেই। তাহলে তুমি বড় হয়ে কি করেছো? হে, তোমার আকারটাই শুধু বড়, তোমার চেহারাটাই শুধু বড়, কিন্তু তোমার মধ্যে কোন রকমের এনার্জেটিক পাওয়ার নেই, তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করার কোনো ক্ষমতা নেই। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্রাক। বলছে আই উইল নট মেক ইউ, আমি এই কথা অস্বীকার করি না যে তুমি স্কুরেলের জন্য খুব সুন্দর পথ তৈরি করো। অর্থাৎ বলছে এখানে স্কুরেল পর্বতকে যে, হে পর্বত, তুমি যে আমার জন্য পথ তৈরি করো, এতে আমি, এই কথা কিন্তু আমি কখনোই অস্বীকার করছি না। অর্থাৎ আমি তোমার বুকের উপর দিয়ে চলাফেরা করি, তুমি আমার জন্য পথ তৈরি করে রেখেছো, সেই পথ দিয়েই আমি চলাফেরা করি। এখানে আমার কোনো রকমের অস্বীকার করার কোনো কিছু নেই, আমি একথা স্বীকার করছি। কিন্তু জানো কি, ট্যালেন্টস ডিফার। কিন্তু আমাদের মধ্যে দুজনের যে ট্যালেন্টস রয়েছে, আমাদের মধ্যে যে মেধা রয়েছে, এর কিন্তু ডিফারেন্স রয়েছে। আমাদের যে কার্যকরণ ক্ষমতা রয়েছে, এই কার্যকরণ ক্ষমতা কিন্তু আলাদা, একে অপরের থেকে সম্পূর্ণরূপে আলাদা রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। বলছে অল ইজ ওয়েল, সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, ওয়াইসলি পুট। অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে? এই যে ফ্রেজটুকু রয়েছে, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে ঈশ্বর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে, সমস্ত কিছুকে সুশৃঙ্খলিত ভাবে সৃষ্টি করেছেন, সুশৃঙ্খলিত ভাবে সেগুলোকে স্থাপন করেছেন, সুশৃঙ্খলিত ভাবে সেইগুলোকে কিন্তু আকার আকৃতি দিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টিতে কোনো সমস্যা নেই। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু ঠিক রয়েছেন। ঈশ্বর যাকে যেইভাবে তৈরি করেছেন, যাকে যেই শেপ দিয়েছেন, যাকে যেখানে রেখেছেন, সমস্ত কিছু ঠিক আছে, এতে কোনো রকমের বিন্দু পরিমাণও সমস্যা নেই। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। বলছে যদিও আমি আমার পিঠে করে ফরেস্ট বহন করতে পারি না, অর্থাৎ তুমি যে গাছপালাকে বহন করো তোমার পিঠের উপরে, আমি এই কাজটা করতে পারি না ঠিকই, কারণ আমার এই সক্ষমতা নেই ভাই। কিন্তু আমি আরেকটা কাজ করতে পারি, বলছে নেদার ক্যান ইউ ক্র্যাক নাট, কিন্তু তুমি বাদাম ভাঙতে পারো না। অর্থাৎ আমার মধ্যে যেহেতু একটা এনার্জেটিক পাওয়ার রয়েছে, তাই আমি কি করতে পারছি, বাদাম ভাঙতে পারছি, কিন্তু তুমি বাদাম ভাঙতে পারো না। অর্থাৎ এখানে স্কোয়ারেল মাউন্টেনকে বোঝাতে চাইছে, ভাইরে, ঈশ্বর যাকে যেইভাবে সৃষ্টি করেছে সেটাই নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত, এখানে কারো বড়াই করা উচিত নয়। তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ারেলকে যখন শুধুমাত্র লিটল প্রিক বলেছে, তারপরে থেকে মাউন্টেন একটা কথা বলিনি, পর পর বারবার শুধু বলে চলেছে, যা কিছু বলেছে সমস্ত কিছু স্কোয়ারেল বলেছে। তাহলে স্কোয়ারেল কেন বললো? স্কোয়ারেল কথাগুলো এই জন্য বললো যে যেহেতু ওকে লিটল প্রিগ বলেছে, এই লিটল প্রিগ বলে অপমান করছিল, এই অপমানের জবাব দেওয়ার জন্য এতগুলো কথা কেবলমাত্র বলে চলেছে। তাহলে এই কবিতাটার যে একটা মোরাল লেসন রয়েছে, সে মোরাল লেসনটা কি রয়েছে সেটা হচ্ছে, প্রথমে কিন্তু আমরা পড়লাম যে এই জগতে যা কিছু রয়েছে, সেটা জীবিত হোক বা মৃতই হোক, জীবন্ত হোক বা জড়ই হোক না কেন, ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এখানে বসবাসের একটা নির্দিষ্ট কারণ রয়েছে। অর্থাৎ ঈশ্বর এমনি এমনি সবাইকে সৃষ্টি করেনি, এই সৃষ্টির পেছনের একটা রহস্য রয়েছে, কারণ রয়েছে। তাহলে এই কবিতাটার মধ্য দিয়ে কবি কি কি বলতে চাচ্ছেন, বা সমাজের সঙ্গে কি রিলেট রয়েছে, মানুষের সঙ্গে, মানুষের জীবনের সঙ্গে, মানব জীবনের সঙ্গে কি কি বিষয়ের মিল রয়েছে, সেইগুলো সম্পর্কে আমি একটুখানি বলছি। যে যেমন এখানে বলেছে মাউন্টেনকে
বিশাল বড় এবং স্কুইরেলকে খুব ছোট্ট, অর্থাৎ দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা বিশাল বড় আর একটা ছোট। তাহলে আমাদের সমাজেও কিন্তু একই রকম আহ, বিভেদ দেখতে পাই, যে কেউ অর্থগতভাবে বড় লোক রয়েছে, আবার কেউ ছোট লোক রয়েছে। বড় লোক ছোট লোককে উপহাস করে, কিন্তু বলছে যে না, কোনোভাবে উপহাস করা উচিত নয়। কারণ কি, যে ওই ছোট লোকটা আছে বলেই বড় লোকটা বড়। অর্থাৎ এখানে স্কুইরেল যদি না থাকতো, অর্থাৎ মাউন্টেনের থেকে কোনো ছোট জিনিস যদি ঈশ্বর সৃষ্টি না করতেন, তাহলে কিন্তু মাউন্টেন কোনোভাবে বুঝতে পারতেন না যে সে ছোট না বড়। যতক্ষণ পর্যন্ত তার থেকে ছোট জিনিস রয়েছে পৃথিবীতে, ততক্ষণ পর্যন্ত সে বড়। ঠিক একইভাবে বলা হচ্ছে যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা বড়লোক রয়েছে, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, যারা অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে, তাদের কিন্তু কখনো উচিত নয় যে যে সমস্ত লোকেরা আমাদের সমাজে আর্থিকভাবে দুর্বল, তাদেরকে উপহাস করা। কেন উপহাস করা উচিত নয়? কারণ তারা জানে, অর্থাৎ ছোট লোকেরা জানে, যারা সমাজে পিছিয়ে পড়া, আর্থিক দিক থেকে দুর্বল, তারা জানে যে তারা বড় লোক। এতে কোনো রকমের অস্বীকার তারা কখনোই করে না। তাদের কাজ কাম করে, তাদের কাজ কাম করে তারা খায় দায় জীবন যাপন করে, এই কথাও তারা স্বীকার করে। এখানে কোনো রকমের সমস্যা নেই, কোনো সন্দেহ নেই। তারা জানে যে তাদের মতো বড় লোক নয়, কিন্তু ওই ছোট লোকগুলোও জানে যে ওই বড় লোকটা তাদের মতো ছোট লোক নয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ওদের মধ্যে মানসিক একটা ডিফারেন্স চলে আসছে। কি মানসিক ডিফারেন্স চলে আসছে? যে একটা বড় লোক যদি সমাজে ভাবে যে আমি বড় লোক বলে, ছোট যে সমস্ত লোকেরা রয়েছে, যারা যারা আর্থিকভাবে একেবারে দুর্বল, তাদেরকে যদি আমরা সবসময় হিউমিলিয়েট করি, তাদেরকে যদি সবসময় অপমান করি, তাদের সঙ্গে যদি অপমানজনক আচার আচরণ করি, ব্যবহার করি, তাহলে কিন্তু এটা আমাদের মানানসই হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ঈশ্বর যে সৃষ্টি করেছেন, দেখুন এই ক্ষেত্রে একটা কথা না বলে পারি না, সেটা হচ্ছে যে কেউ যে ছোট লোক হয়েছে বা কেউ যে বড় লোক হয়েছে নিজে থেকেই হয়েছে, সেটাই তো মানে সেটাই তো সবকিছু নয়। এর পেছনে যে মূল কারণটা রয়েছে সেটা হচ্ছে ঈশ্বর। তাহলে ঈশ্বর কাকে মানে বড়লোক করে রেখেছে, কাকে ছোটলোক করে রেখেছে, কার অর্থনৈতিকভাবে উন্নয়ন অবাধ ঘটিয়ে রেখেছে, এইটা কিন্তু তিনিই জানেন। কেন এরকমটা করেছেন, এটা তিনিই জানেন। আরো কি রয়েছে আমাদের সমাজে, হয়তো কিছু বিকলাঙ্গ মানুষ রয়েছে, কিছু যারা হয়তো বিকলাঙ্গ নয়, ভালো রয়েছে, তারা বিকলাঙ্গদেরকে কিন্তু অনেক সময় উপহাস করে, বাট এটা কখনোই উচিত নয়। তাহলে এক কথাই হচ্ছে যে সবাই ঈশ্বরের সৃষ্টি, কেউ ছোট বা বড় নয়, ঈশ্বরের কাছে সবাই সমান। আমরাকে কিন্তু এই উপলব্ধিটা করতে হবে। এবং ঈশ্বর যে এই পৃথিবীতে সবাইকে সৃষ্টি করেছে, সমস্ত কিছু সৃষ্টি করেছে, এমনি এমনি সৃষ্টি করেনি। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা নির্জীব বস্তু হোক বা পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছুই হোক না কেন, সমস্ত কিছু সৃষ্টি করার পেছনে ঈশ্বরের একটা নির্দিষ্ট কিন্তু কারণ রয়েছে। তো এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। এবারে আমরা একটু অর্ডনেসটা দেখে নেবো, যে প্রি রয়েছে, এটা বলছে অন হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট, অর্থাৎ নিজেকে নৈতিকভাবে সঠিক বলে সমাজে জাহির করার চেষ্টা করে। বান, বান বলতে স্কোয়ারেলকে বোঝানো হয়েছে। বান মানে স্কোয়ারেল। স্প্রাই, ফুল অফ লাইফ এন্ড এনার্জি, অর্থাৎ প্রাণবন্ততা। নেক্সট দেখে নেবো আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজেস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে বলছে যে এখানে যে কারেক্ট অল্টারনেটিভটা রয়েছে, সঠিকটা নির্বাচন করতে বলছে। তাহলে কি বলছে এখানে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোরেল। ঝগড়াটা হয়েছিল মাউন্টেন এবং স্কোরেলের মধ্যে, একেবারে ভেরি ফার্স্ট লাইনে পেয়েছি আমরা এটা আর কি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোরেল হ্যাড এ কোয়ারেল। নেক্সট কোশ্চেন নাম্বার বি, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। তাহলে ভেরি নেই এখানে, শুধু বিগ আছে, বিগটাই হবে অ্যান্সার আমাদের। নেক্সট হচ্ছে সি, আনলাইক এ মাউন্টেন স্কুইরেল ক্যানট ক্র্যাক এ নাট। অর্থাৎ স্কুইরেলের মতো কিন্তু মাউন্টেন বাদাম ভাঙতে পারে না। নেক্সট নাম্বার 2, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটসম্যান আর ট্রু অর ফলস। নিচে দাও বিবৃতিগুলো সত্য না মিথ্যা উল্লেখ করো। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য তুমি সেন্টেন্সের
উল্লেখ করো বা ফ্রেজ অথবা ওয়ার্ড। তাহলে ওয়ার্ড বলতে কয়েকটি ওয়ার্ড, কিন্তু একটা ওয়ার্ড নয়, ওয়ার্ডস লেখা আছে আর কি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোরেল লিটল বান। না, লিটল বান বলা হয়নি, লিটল প্রিগ বলা হয়েছিল। সুতরাং এই যে স্টেটমেন্টটা রয়েছে, দিস স্টেটমেন্ট ইজ ফলস। তাহলে আমাদেরকে এই বক্সের মধ্যে লিখতে হবে এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে and the former call the latter little prig, থার্ড লাইনে আছে। নেক্সট বি নাম্বারটা হচ্ছে the squirrel is spryer than the mountain। স্কোয়ারেল মাউন্টেনের চেয়েও প্রাণবন্ততা বেশি রয়েছে, মানে স্কোয়ারেলের মাউন্টেনের চেয়েও বেশি প্রাণবন্ততা রয়েছে। তো হ্যাঁ, এই কথাটা সত্য কথা। তাহলে আমাদেরকে লিখতে হবে টি, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে কি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এইটা কিন্তু আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে হবে। নাম্বার সি, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। হ্যাঁ, অবশ্যই। তাহলে এটা ঠিক হবে কেন? শেষের দিকে আমরা দেখেছি লেখা আছে স্পষ্টভাবে, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। অর্থাৎ যেহেতু কথাটা বলেছে স্কোরেল যে আমি আমার পিঠে করে ফরেস্ট বহন করতে পারি না, গাছপালা বন জঙ্গল বহন করতে পারি না, তাহলে এই কথাটা বলেছে স্কোরেল, মানে পারছে কে? তাহলে এটা অবশ্যই মাউন্টেন পারছে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। নেক্সট 3 নম্বরে বলা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোরেল? অবশ্যই এটা হবে দ্য মাউন্টেন। অ্যান্সার হচ্ছে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোরেল। নেক্সট কোশ্চেন নাম্বার বি, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোরেল? স্কোরেলের কাছে কোন জিনিসটা অপমানজনক নয়? টু অকুপাই প্লেস ইন দিস আর্থ ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোরেল। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, টু অকুপাই এ স্মল প্লেস ইন দিস আর্থ ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোরেল। নেক্সট কোশ্চেন নাম্বার সি, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোরেল ডাজ নট ডিনাই? তাহলে এটাকে সাজিয়ে নিতে হবে আমাদেরকে। দ্য স্কোরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স প্রিটি ট্র্যাক ফর হিম। নেক্সট হচ্ছে grammar in use. Replace the underlined words with suitable phrasal verbs from the list given below. Change the form of verbs where necessary. There is one extra phrasal verb in the list. তাহলে বলছে যে এই যে আন্ডারলাইন করা রয়েছে, তলায় দাগ দেওয়া রয়েছে, এই সমস্ত ভার্বগুলোকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? ফ্রেজাল ভার্ব দিয়ে। অর্থাৎ যেটা যথাযথ ফ্রেজাল ভার্ব, সেটা কোথায় রয়েছে ফ্রেজাল ভার্ব গুলো? নিচে একটা লিস্ট রয়েছে, লিস্টে রয়েছে, এবং ওই লিস্টের মধ্যে একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। তাহলে যেটা সঠিক সেটা দিয়ে আমরা পরিপূর্ণ করতে হবে। এবং বলছে যে ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করতে হবে যেখানে প্রয়োজন আর কি। তাহলে কিভাবে প্রয়োজন আমি বলছি উদাহরণগুলো। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দা পার্ক। তো এখানে দেখতে পাচ্ছি যে মেট, তাহলে মেট হচ্ছে পাস্ট ফর্ম, মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে মিট মানে সাক্ষাৎ করা, মেট পাস্ট টেন্স সাক্ষাৎ হয়েছিল বা সাক্ষাৎ করেছিল। তাহলে এটা কি হবে? কাম আক্রোশ। কিন্তু যেহেতু পাস্ট টেন্সে রয়েছে মেট শব্দটা, তাই আমাদেরকে লিখতে হবে কেম আক্রোশ। এটাই হচ্ছে ভার্বের ফর্মগুলো চেঞ্জ করাটা আর কি। নেক্সট, তানুশ্বরী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। এখানে দেখতে পাচ্ছি টলারেটটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে প্রেজেন্ট ফর্মে যেহেতু রয়েছে, তাই আমাদেরকে পুট আপ উইথ লিখতে হবে। তাছাড়া যেই ফর্মেই থাক না কেন, যেহেতু পুটের 3টে ফর্ম একই রয়েছে, তাই আমরা কিন্তু পুট আপ উইথটাই লিখবো। ডান দিকে অবশ্য বক্স করা থাকবে, ওই বক্সের মধ্যেই কিন্তু ফর্মগুলো চেঞ্জ যেখানে যেখানে করতে হবে চেঞ্জ করে লিখতে হবে। যদি চেঞ্জ করতে না হয় তাহলে প্লেন ভাবে লিখে দিতে হবে। নেক্সট সি নাম্বার, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তাহলে রিজেক্টেড মানে তার প্রস্তাবটাকে বাতিল করা হয়েছিল বলছো, মানে প্রত্যাখ্যান করা হয়েছে। তো রিজেক্টেড, টার্ন ডাউন। তাহলে এখানে যেহেতু থার্ড ফর্ম রয়েছে রিজেক্টেড, তাই আমাদেরকে লিখতে হবে টার্ন ডাউন। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে নিচের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে বলছে। লক দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সাধারণত লেট দিয়ে ভয়েস চেঞ্জ করি। তাহলে লেট দ্য অবজেক্ট বি লকড। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অসীম
knows the solution to this problem, এটা কি হবে, এটা একটুখানি আলাদাভাবে একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে অবজেক্টটা হচ্ছে দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নন টু, ননের পরে বাই হয় না, নন টু অসীম। আবারও বলছি, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নন টু অসীম। নেক্সট সি নাম্বার, আই হ্যাড রিটেন এ লেটার, এখানে অবজেক্টটা কি, অবজেক্টটা রয়েছে এ লেটার, সুতরাং আমাদের অবজেক্টটা নিয়ে চলে আসতে হবে সাবজেক্ট রূপে, তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। রাইটিং অ্যাক্টিভিটিজের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমটা রয়েছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল। এটাও তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অর্থাৎ এখানে কি বলছে যে তোমার বন্ধুকে চিঠি লেখো, কি হিসাবে, তাকে উপদেশ দিয়ে চিঠি লিখতে বলছে, যাতে করে সে তার যে লোকালয়ে লাইব্রেরি রয়েছে, গ্রন্থাগার রয়েছে, জনগ্রন্থাগার, সেটা যত পারে ভিজিট করে আর কি। কিসের জন্য গ্রন্থাগারে যাবে, সে বুঝতেই পারছে এখানে কোনো সিনেমা বা গান বাজানোর জন্য নয়, বই পড়ার জন্য। নাম্বার 7, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। এটা অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, যে মর্নিং এক্সারসাইজের যে বেনিফিট বা উপকারিতা রয়েছে, এই উপকারিতা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। নেক্সট আর কিছু নেই। তাহলে এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। তো আশা করি তোমরা দেখবে, এবং যেগুলো যার দরকার পড়বে মেসেজ করলে আমি চেষ্টা করব সাধ্যমতো ভিডিও বানিয়ে দেওয়ার। ধন্যবাদ।